আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই আলোচনার শুরুতে আমি একটা প্রথমে খবর জানাই এবং খবরটার ভাব অর্থ যদি আপনারা বোঝেন তাহলে কারো বুঝতে অসুবিধা হবে না যে শেখ হাসিনার কে ফিরিয়ে আনা মানে এই বিষয়টার মধ্যে জাদুঘরে যাওয়ার পথে যে আলটিমেটলি ফিরিয়ে আনা নাকি দেন দরবারটা ইন্ডিয়ার সাথে না শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে গড়ায়। যাক, খবরটা আগে শুনেন। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি ঈদের পরদিন ফার্স্ট যে অফিস ছিল সেই অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে। সেই 1 মাসে ভারতের হাই কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। প্রণয় বার্মা আমাদের মন্ত্রণালয়ে এসেছেন, একাধিকবার কথাবার্তা হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই মিটিং এ ওই কথা বলা হয়েছে। ওই মিটিং এ ওই কথা মানে শেখ হাসিনা প্রসঙ্গটা উঠেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে ইউনুসের এই প্রসঙ্গ উঠেছে। প্রসঙ্গ তো উঠেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি, এটা তো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এখন শেখ হাসিনা এমন একটা ইস্যু, সেই ইস্যুটা এই নির্বাচনের মধ্যে দিয়ে ইউনূস আমলে যে জায়গায় ছিল না তার চেয়েও এটার মিরাকেল একটা পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকা না থাকা এবং শেখ হাসিনা ইলেকশনে ডিস্টার্ব না করা, তার দলের ডিস্টার্ব না করা এবং তার কর্মী সমর্থকদের বিপুল হারে যারা ভোট সেন্টারে গিয়েছে তাদের বিএনপিতে ভোট দেয়া, মাঠের বাস্তবতা এবং জাতীয় পর্যায়েরও এটা কোনো বাধা নিষেধ ছিল না। ফলে এসবের পরে এবং ট্রাইব্যুনালের যে বিতিকিচ্ছিরি নিউজ কিছু এর মধ্যে আমাদের সামনে এসছে, এই ট্রাইব্যুনালের বিচার নিয়ে দেশ বিদেশে বিভিন্ন আলাপ আলোচনা সবকিছু আপনারা জানেন, কে কি মূল্যায়ন করছে সেগুলো জানেন। এই পর্যায়ে আলটিমেটলি শেখ হাসিনাকে আর দেশে ফিরে আনা একজন ট্রেডিশনাল ক্রিমিনাল, একজন ট্রেডিশনাল কিলার, একজন ট্রেডিশনাল স্বৈরাচার, তার ক্ষেত্রে যেরকম হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে কি আর এখন সেই জায়গায় আছে? ধরেন ওসমান হাদির যারা হত্যাকারী দুজন ধরা পড়েছে আপনার ইন্ডিয়াতে, ওই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এদেরকে আনার যে প্রক্রিয়া হবে, এদের জন্য সরকার যেই চেইনে কথা বলবে, যেই ভাষায় কথা বলবে, ইন্ডিয়া যে ভাষায় উত্তর দিবে, শেখ হাসিনার ক্ষেত্রে কি তারেক রহমানের ক্ষেত্রে তা হবে? আর তারেক রহমানের তো জোরালো আলোচনা, এখন তিনি ইন্ডিয়া যাচ্ছেন। ইন্ডিয়া যেখানে শেখ হাসিনাকে এখনো অপরাধী মনে করে, ইন্ডিয়া তো মনে করে না যে শেখ হাসিনা অপরাধী। এরকম অনেক ক্ষেত্রেই আছে, বা শেখ হাসিনা ট্রেডিশনাল একজন বা পেশাদার ক্রিমিনাল, এটা তো ইন্ডিয়া মনে করে না। বরঞ্চ তারা ভিভিআইপি ট্রিটমেন্টে তাদের অতিথি হিসাবে তাকে রেখেছে। ফলে অন্য একজন ক্রিমিনালকে আনার যেই রাস্তা, যেই প্রক্রিয়া, শেখ হাসিনাকে আনার ব্যাপারটা ইউনূস আমলেও সেই জায়গায় ছিল না। ইউনূস শুধুমাত্র ইস্যুটা জিয়ে রেখেছিল, খুবই বকবক করেছে, আজকে নিয়ে আসতেছি, কালকে নিয়ে আসতেছি, টান দিয়ে নিয়ে আসতেছি, তুইলা নিয়ে আসতেছি, এরকম বহু ব্যাপার ছিল, সবই ছিল চাপাবাজি। তারেক রহমান সরকার সেই চাপাবাজির পথে হাঁটছে না, কিন্তু তারা স্পষ্টভাবে কখনোই বলতে পারবে না যে ইন্ডিয়ার সাথে আমাদের এই দেন দরবার হয়েছে, এই দেন দরবারে অমুক সালের অমুক তারিখ, এটা তো 2026 সাল, যে 3026 সালের 1 জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, এটা মোটামুটি চূড়ান্ত। এরকম কোন খবরের দিকে যাবে বলে আপাতত কেউ ভাবছে বলে মনে হয় না। আলোচিত 1/11 বা 1/11 অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 23শে মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএসএস এর বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা বা ডিবি পুলিশ। ডিবি পুলিশ জেনারেল মাসুদকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। আদালতে তার 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত। তার বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পেয়েছে ডিবি পুলিশ। জেনারেল মাসুদের গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, 1/11 কুশলভ বা খলনায়কদের কি তাহলে গ্রেপ্তার করা শুরু হলো? 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালের গুলিতে 11 জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। আবার গত বছর মানি লন্ডারিং এর মামলায় আদালত তার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশও দিয়েছিল। স্বাভাবিকভাবে আলোচনার জন্ম দিয়েছে 2 বছর ধরে গ্রেপ্তার এড়াতে সক্ষম হওয়া সাবেক জেনারেল মাসুদকে
কেন গ্রেপ্তার করা হলো? বিশেষ করে 111-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক রাজনীতিবিদদের উপর নিপীড়ন আর -2 থিওরি বাস্তবায়নে পর্দার আড়ালের খলনায়কদের একজন ছিলেন এই সাবেক জেনারেল। কিন্তু সেখানেও প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, বাকি খলনায়ক, বিশেষ করে যারা এখনো দেশে আছেন, তাদেরকে কি গ্রেপ্তার করা হবে? 111-এর খলনায়কদের মধ্যে কেউ কেউ সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্বেও ছিল। তাদের ভবিষ্যৎ কি হবে? কেউ পরে সেনা প্রধানও হয়েছিলেন। বিশ্লেষকদের প্রশ্ন, 111-এর কুশীলবরা যদি গ্রেপ্তার হয়, তাহলে একই যুক্তিতে কি ভবিষ্যতে ইউনূসের কুশীলবরা ধরা পড়বেন? 2006 সালে বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, এই ইস্যুতে শুরু হয়েছিল আন্দোলন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেখা দিয়েছিল ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। তারই ধারাবাহিকতায় 2007 সালের 11ই জানুয়ারি ঘটে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন। জারি হয়েছিল জরুরি অবস্থা, যা 1/11 বা 111 নামে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ 11ই জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। একই সাথে তিনি ওই বছরের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেছিলেন। এর সূত্র ধরে ক্ষমতায় এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হয়েছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। আর তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ। ওই সময় জেনারেল মইনুর যে কয়টি ডান হাত ছিল, তাদেরই অন্যতম ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে যেসব সামরিক কর্মকর্তা প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। তখন কথিত ছিল তিনিই ছিলেন নাটের গুরু। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি কার্যত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। এই কমিটির মাধ্যমে যৌথ বাহিনী পরিচালিত দেশের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলায় জড়ানোর প্রক্রিয়া চালানো হয়। 1/11 পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল -2 ফর্মুলা, যার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 111 সরকার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। তার 2 মাস পার হওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছিল তখনকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে, যিনি পরবর্তীতে লন্ডনে চলে যান। বিশেষ করে গোয়েন্দা হেফাজতে নিয়ে তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, যেখানে মাসুদউদ্দিন চৌধুরীর মুখ্য ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মাসুদউদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল 23শে মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফেনী জেলায় আরো 3টি মামলা এবং জিএমপিতে 5টি মামলা সহ মোট 8টি মামলার তদন্ত চলছে। এছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে একাধিক অভিযোগ তদন্ত করা হচ্ছে। শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সাবেক এই জেনারেলের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তে থাকা পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানব পাচার মামলা। জেনারেল মাসুদ ওই মামলার 3 নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় মোট 101 জন আসামি রয়েছে। মাসুদউদ্দিন চৌধুরী 1975 সালের 1 মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। 2007 সালের 11ই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের প্রধান বা জিওসি ছিলেন, যা তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে দায়িত্ব পালন করেন। কথিত আছে, সে সময় মাসুদউদ্দিন চৌধুরী তার অধীনে সেনা ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তখনকার সেনা প্রধান জেনারেল মইনু আহমেদ তার স্মৃতিচারণ নিয়ে লেখা
শান্তি স্বপ্নের বইয়ে লিখেছেন, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল বারী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক পর্যায়ে তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে 2008 সালের 2রা জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে এবং 8 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর একই বছর 2রা সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। 2008 সালের 4 নভেম্বর তিনি হাই কমিশনার হিসেবে অস্ট্রেলিয়া যান। 2011 সালের 29 জুন তার চাকরির মেয়াদ শেষ হলেও পরবর্তীকালে একাধিকবার তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং 2014 সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নেন। দেশে ফিরে তেজগাঁয়ে একটি রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। রেস্টুরেন্টের নাম পিকাসো। সেনাবাহিনীর চাকরি শেষে 2018 সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। জেনারেল মাসুদ পারিবারিকভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মীয়। তার ছোট ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। এই সম্পর্কের জেরে তার পদোন্নতি ও প্রভাব বিস্তারের বিষয়টি নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। অবসরের পর তিনি জনশক্তি রপ্তানি ও রেস্টুরেন্ট ব্যবসায় জড়ান। মালয়েশিয়ার শ্রমবাজারের কারসাজি ও প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 25 আগস্ট মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে 100 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। আদালত তার স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দেন। মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর অনেকে সামাজিক মাধ্যমে আশঙ্কা করছেন 1/11-এর সময় হওয়া নির্যাতনের প্রতিশোধ নিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটি হলে প্রশ্ন ওঠে, শুধু কি মাসুদ উদ্দিন চৌধুরী, নাকি এই গ্রেপ্তারের তালিকায় আরো অনেকে আছেন? হঠাৎ করে জেনারেল মাসুদের গ্রেপ্তার আবার 1/11-এর ঘটনাগুলোকে আলোচনায় নিয়ে এসেছে, কারণ গত অন্তর্বর্তী সরকার আমলেই এই সাবেক জেনারেলের বিরুদ্ধে মামলা হয়েছিল। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালে গুলিতে 11 জন মারা যায়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী, কিন্তু তিনি গ্রেপ্তার হননি। ফলে দীর্ঘ সময় গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার পর অবশেষে তার আটক হওয়া নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, 1/11-এর খলনায়ক বা কুশীলব আরও আছেন। তাদের অনেকে দেশের বাইরে আছেন, আবার অনেকে দেশের মধ্যে আছেন। তখনকার প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ আছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে। সেখানে তার 2টি বাড়ি আছে। একটিতে সস্ত্রীক থাকছেন, অন্যটিতে থাকেন তার কন্যার পরিবার। স্থানীয় একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেই তার দিন কাটে। 1/11-এর সময়কার সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ অবসর নেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2009 সালের মাঝামাঝি। ওই বছরের 14 জুন তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, থাকেন নিউ ইয়র্কের একটি ভাড়া বাড়িতে। ক্যান্সারে আক্রান্ত এক সময় প্রভাবশালী সেনা কর্মকর্তার এখন সময় কাটে নীরবে নিভৃতে। ওই সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল এটিএম আমিন। 2009 সালের 17 মে সব আর্থিক সুবিধা সহ সেনাবাহিনী থেকে অবসরে যান তিনি। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে দেশ ছাড়েন। ওই সময় আলোচিত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুর বাড়ি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় ব্রিগেডিয়ার বাড়ি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে সামরিক অ্যাটাশে চাকরি নিয়ে দেশ ছেড়েছিলেন। পরে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর তাকে দেশে ফেরার নির্দেশ দিলেও তিনি আর ফেরেননি। যুক্তরাষ্ট্রে রয়েছেন ওই সময় ডিজিএফ এর অপর ক্ষমতাধর লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর জুড়ে মেজর জেনারেল এম.এ. মতিন উপদেষ্টা ছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, 1/11-এর সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসওর দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি অধ্যাপক ইউনূসের আমলে স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা ছিলেন। জেনারেল মইনু আহমেদ 1/11-এর স্মৃতিচারণ করে যে বই লিখেছিলেন তার নাম হলো শান্তি স্বপ্নে সময়ের স্মৃতিচারণ। এই বইয়ে আছে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে পদত্যাগের জন্য বাধ্য করতে যে 3 জেনারেল সেদিন বঙ্গভবনে গিয়েছিলেন, তাদের একজন ছিলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক এই উপদেষ্টার অনেক সহকর্মী যারা ইউনূসের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের অনেকেই জেনারেল মাসুদের গ্রেপ্তার খবরটিকে ইতিবাচক হিসেবে তুলে ধরে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। তাদের ভাষ্য হলো 111-এর মাধ্যমে ফ্যাসিজমের শুরু হয়েছিল। প্রশ্ন হলো সেই 111-এর কুশীলবদের কারো কারো সাথে কাজ করে হাওয়া বদল হওয়ার পর পোস্ট দিয়ে কি বুঝাতে চাইছেন তারা? জেনারেল মঈন তার বইতে দাবি করেছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে তারা সেদিন বঙ্গভবনে গিয়েছিলেন। বঙ্গভবনে রওনা হওয়ার আগে মেজর জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে তিনি বলেছিলেন না ফিরলে পরবর্তী পরিস্থিতি সিজিএস হিসেবে প্রাথমিকভাবে তাকেই সামাল দিতে হবে। ইকবাল করিম ভূঁইয়া পরে সেনাপ্রধান হয়েছিলেন। কথিত আছে 111-এর সময় বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই তখনকার সেনাবাহিনী ও সেনা সমর্থিত সরকারের রোষানলে পড়েছিল। সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ছিলেন তখনকার সেনা জেনারেলদের গুটবুকে। ইউনূসকে তখন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছিল। জেনারেল মঈনের ভাষ্য অনুযায়ী অল্প সময়ের জন্য প্রধান উপদেষ্টা হতে চাননি ইউনূস। এমনকি ওই সময় বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই সংস্কারবাদী গ্রুপের জন্ম হয়েছিল যাদের দিয়ে -2 বাস্তবায়ন করতে চেয়েছিল ওই সময় সেনা জেনারেলরা। সেই সংস্কারবাদী দলের অনেকেই এখনো দল দুটিতে রয়ে গেছে। পরে তাদের কেউ কেউ মন্ত্রিত্ব কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। প্রশ্ন হলো জেনারেল মাসুদুদ্দিনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে 111-এর বাকি কুশীলবদের কি কোনো বার্তা দেওয়া হলো? বিশ্লেষকরা মনে করেন 1/11-এর অন্যতম কুশীলব মাসুদুদ্দিন চৌধুরীর গ্রেপ্তার বাংলাদেশের রাজনীতিবিদদের বাইপাস করে দেশ চালানোর স্বপ্ন দেখা সব পক্ষের জন্য একটি কঠিন সতর্কবার্তা। তারা মনে করেন রাজনৈতিক সরকার একসময় ফিরিয়ে আসে এবং ফিরে এলে হিসাবও চায়, সেটা 10 বছর পরে হোক কিংবা 20 বছর পরে। দর্শক, শুধু 111 নয়, 2024 সালের 5ই আগস্টের পরও বাংলাদেশে বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল বলেও অনেকে মনে করেন। 111-এর কুশীলবরা যেমন চেয়েছিলেন নিজেদের প্রভাবে নিজেদের মতো করে সরকার চালাতে, তেমনি ইউনূসের আমলেও একটি পক্ষ চেয়েছিল নির্বাচন না দিয়ে বছরের পর বছর ক্ষমতায় থাকতে। সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাজনীতিকে নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল তারা। 111-এর সরকার যেমন শুরুতে ব্যাপক জনপ্রিয় ছিল, তেমনি ইউনূসের কুশীলবরাও ছিলেন, কিন্তু মবের জনক হয়ে পড়ে যান ভিলেন। রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী লিখেছেন, যে যুক্তিতে 1/11-এর সরকারের কর্মকাণ্ড, নির্যাতন এবং রাজনৈতিক কৌশল বিচারের আওতায় আসতে পারে, ঠিক সেই একই যুক্তি ভবিষ্যতে ইউনূসের অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, এর আগে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে 111 সরকারের অন্যতম কুশীলব এবং সেই সময় সর্বত্র দাবড়ে বেড়ানো আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী এবং পরে 2বার আওয়ামী লীগের অটো পাস ইলেকশনে এমপি হওয়া সেই মাসুদুদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে এবং এই আটক নিয়ে আমরা যেটা আমাদের বিশ্লেষণ দ্বারায় যে এটা তারেক রহমান বিশ্লেষণ এবং চারদিকে যে আলোচনা, যেহেতু তারেক রহমান 111 সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে এবং সেই নির্যাতনের পেছনে মাসুদুদ্দিন চৌধুরীর তার একটা অবশ্যই গ্রিন সিগন্যাল ছিল, এটা সবাই মনে করেন, দেশের সাধারণ মানুষ মনে করে। ফলে তারেক রহমান ক্ষমতায় এসে তিনি তার সেই ব্যথা তার মনে আছে, এটা অনেকেই ভাবতে শুরু করেছেন। দেখেন, গত 1 মাসে আমরা ট্রেডিশনালি সরকার পতন হলে যেই সাংঘাতিক ক্ষোভ গ্রাস দেখি এবং বিরোধী দলের উপরে একের পর এক মামলা, সত্য মিথ্যা বিভিন্ন মিলিয়ে, এটা এর আগের আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা পরিবর্তনের সময় আমরা এগুলো দেখেছি। এবার যেহেতু ইউনূস আমল তারেক রহমানের কাজটা সহজ করে দিয়েছে, ইউনূস আমল আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা দেয়ার, মানে এখন আর মামলা দেওয়ার বোধহয় কিছু আর সুযোগ বাকি নাই। সুতরাং তারেক রহমান যদি মাসুদুদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে মানব পাচার মামলায়, আমি কোন কোন পত্রিকায় দেখেছি তাকে দুর্নীতি দমন কমিশনের দুদকের মামলাতেও তাকে আটক দেখানো হতে পারে। কিন্তু আমার কাছে প্রশ্নটা একটু ভিন্ন জায়গায়। সেই প্রশ্নটার আগে আমি এই তথ্যটা একটু জানিয়ে নিই। 1/11 সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদুদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি তিনি এটা নিশ্চিত করছেন। তারপরে জানানো হয়েছে যে তাকে কি মামলায় গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতার করেছে। পুলিশের ভাষ্যমতে তার বিরুদ্ধে ফেনী জেলায় 6টি মামলা আছে।
আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে 5টি, মোট 11টি। পরে তাকে পল্টন থানা মানব পাচারের অভিযোগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মাসুদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি দায়িত্বে ছিলেন। তিনি 1/11 পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। এই নিয়ে আমি এর আগের কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনে তখন দুর্নীতি বিরোধী সোকল্ড অভিযানগুলো পরিচালিত হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, এই যে একটা লোকের বিরুদ্ধে মোট 11টা মামলা ছিল, এই 11টা মামলা থাকার পরেও তিনি আওয়ামী লীগের বহু লোক তো উড়ে গেছেন, মাসুদ্দিন চৌধুরী কেন উড়ে যাননি? এই প্রশ্ন উত্তর খুব সহজ। আমি নামধাম বুঝি না। মাসুদ্দিন চৌধুরীর খুব ঘনিষ্ঠ আত্মীয় জিয়া পরিবার বা বিএনপি সার্কেলে তিনি হয়তো ভরসায় ছিলেন যে তার হয়তো কিছু হবে না, বাট ওই যে বলে পাপ বাপ কেউ ছাড়ে না। আমার প্রশ্ন হলো, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে, তারেক রহমান নিজে জানেন তিনি সে সময় নির্যাতিত হয়েছেন এবং কোনো অপরাধের বিচার তামাদি হয় না। ফলে এই যে মামলাগুলো, এই যে আপনার দুর্নীতি দমন কমিশনের মামলা, মানব পাচার মামলা, এসব মামলার ভবিষ্যৎ বলতে কিছু থাকে, যেটা আমরা ইউনূস সরকারের বেলায় বলে এসেছি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা নিয়ে। ইউনূস সরকার সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিচার চায় নাই, তারা আবল তাবল মামলায় আওয়ামী লীগের গুরুতর দোষী লোককে আবল তাবল মামলায় দিয়েছে, বা তাদের রিয়েল যেই অপরাধ, সেই অপরাধে যদি আইন না থাকে আইন তৈরি করা যায়। মাসুদ্দিন চৌধুরী তারেক রহমানের উপর নির্যাতনের দায়ী কি দায়ী না তারেক রহমান ভালো জানেন। তার কাছে তথ্য প্রমাণ আনাও এখন খুব সহজ। ফলে এই জিনিসটাকে আরো বেশি দৃষ্টিনন্দন হতো না, যে অপরাধটা মাসুদ্দিন চৌধুরী সর্বজন বিদিত, তার নির্দেশে কোন কোন জায়গায় ব্যবসায়ীদের ধরে আটক করে পয়সা করি কামানো হয়েছে, সেসব অভিযোগ আছে। কিন্তু তারেক রহমানের শারীরিক ক্ষতির যে অভিযোগ, সেই অভিযোগে তার উপরে মামলা হয়ে সেটা যদি সুনির্দিষ্ট বিচার বাংলাদেশে হতো, তাহলে কি বিএনপির মানুষজন বেশি সুখ পেতেন না? 2000 লোক মেরে ফেলছে আওয়ামী লীগ, তার প্রেসিডেন্ট। কিন্তু 30 লক্ষ যারা মেরেছে, লক্ষ অগণিত নারী যারা ধর্ষণ করিয়েছে, সেই জামাত, সেই মুসলিম লীগ, সেই নেজামে ইসলাম সহ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে লক্ষ লক্ষ খুনের সাথে জড়িত, অগণিত খুনের সাথে জড়িত, তাদের সাথে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে। কারণ কি? কারণ আমার ভাবির পোলার দিল হচ্ছে পেয়ারা পাকিস্তানি। তো পেয়ারা পাকিস্তানি হলে সমস্যা নেই। আবার একটা উবার ড্রাইভার আছে না, আমেরিকায় পলাতক উবার ড্রাইভার, সে বলেছে সে তার খুব বেজায় খারাপ লেগে গেছে ওই আমেরিকায় পলাতক, আমাদের লোকজন পলাতক বলে, কিন্তু ডিজিটাল আমির, ডিজিটাল নবী, লোমাউন নবী, প্যানিক ভট্ট ফ্রান্সে পলাইলে সেটা পলাতক হয় না। তারপর উবার ড্রাইভার একটা আছে আমেরিকায় থাকে, পলাইছে, সেটা পলানো হয় না, ওটা হিজরত হয়। আর আমরা আত্মগোপনে থাকলে সেটা পলাতক হয়। ঠিক আছে, যাই হোক, সেই উবার ড্রাইভারটা বেজায় খেপে গেছে তার আমিরকে, তার মায়ের ভাতারকে নিয়ে আমরা সমালোচনা করেছি যে জামাতার আমিরের তো গের মতো আচরণ করতেছে, এর জন্য বেজায় খেপেছে। সে বলেছে, যারা এগুলো বলে মনে হয় তার মায়ের সাথে কিছু করেছে। আসলে কি জানেন, খারাপ কথা বলতে চাই না, অনেকে আমাকে বলে কোনো কথা প্রতিক্রিয়া এগুলো খারাপ ভাষায় দিবেন না, কিন্তু ভাই কিছু কিছু সময় না দিলে হয় না। আমার মনে হয় ওই আমেরিকায় পলাতক উবার ড্রাইভারটাকে, ওকে যদি জামাতের আমির বলৎকার কইরা তারপর আবার বাপেরও বলৎকার করে, তারপর আবার মায়ের নিয়েও থাকে, তারপরে ওই স্বঘোষিত পি পজিটিভ উবার ড্রাইভারটা বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে। মানে এইরকম পেয়ারা পাকিস্তানি হিসেবে তারা অন্ধ, এইরকম জামাতি প্রেমে অন্ধ এই দেশের মানুষ। স্পষ্ট দেখা যাইতেছে এটা একটা হাস্যকর, এটা একটা মানে তাকে দেখাই যাইতেছে সে গে তার আচরণে, এবং তার এই আচরণ আমাদের দেশকে মারাত্মক মানে হাস্যকর দিকে নিয়ে যাইতেছে। তার আচরণে মানুষ হাসতেছে এই জামাতের আমির। অবশ্য জামাত হইতে গেলে তো আপনাকে বেহায়া, বেলাজ, নির্লজ্জ, এবং তাদের সাপোর্টাররা তো আরো বেহায়া নির্লজ্জ হইতে হবে, তা না হলে তো আপনি জামাত হইতে পারবেন না, সম্ভবই না আপনার পক্ষে জামাত হওয়া। আপনি যদি জামাতের নেতাদের চাইতে ডাবল বেহায়া, বেলাজ, মিথ্যুক, ভণ্ড, মুনাফেক না হন, তাহলে জামাতের সমর্থক হইতে পারবেন না। মানে নেতারা তো নেতা,
নেতারা তো বড় মিয়া, ছোট মিয়া যারা সমর্থক তারা হলো সুবহানাল্লাহ। মানে বললাম তো, জামাতের নেতারা যদি তাদের বাপের ধরে বলৎকার করে আর তাদের মায়ের নিয়েও থাকে, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, কারণ জামাতে করেছে। কারণ জামাতের উপরে সূরায়ে মগি বগি ঠগি নাজিল হয়, সেই সূরা বলে এরা সব জায়েজ করে ফেলে। যে বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত, এই মুহূর্তে কতগুলো কারখানা চালু আছে আর কতগুলো বন্ধ, এই মুহূর্তে বাংলাদেশে মজুদ আছে কত খাদ্য, কতটুকু মজুদ আছে, এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি কতটুকু মজুদ আছে, জিজ্ঞেস করলে বলবে যে এগুলো জিজ্ঞেস করো কে। ঠিক আছে, নিজেরা তো জানেই না, জিজ্ঞেস করলে বলবে জানো কে। আর আমরা যদি এগুলো জানি তাহলে অপরাধ হয়ে যায়। আবার আজকে কালকে একটা জিনিস দেখেছেন আপনারা, ঈদের মধ্যে কিছু জিন্নার রুহানি পোলা, গোয়া আজমের রুহানি পোলা, দেইলা রাজাকের রুহানি পোলাকে পাকিস্তানি পতাকা চান তারা, তোয়াব ভাই চান তারা পতাকা চাই, এই স্লোগান দেওয়া ৭৪ এই ৭৫ ৭৬ স্লোগান দেওয়া এই রুহানি আওলাদরা, পাকি বিজেরা, তারা দেখলাম যে বাইতুল মোকাররমের সামনে চান তারা পতাকা নিয়ে জড়ায় ধরে আছে। আচ্ছা, এখন যদি কোনো হিন্দু রমনা কালী মন্দিরের সামনে এইভাবে ভারতীয় পতাকা নিয়ে দাঁড়াইতো, কি হইতো তাহলে? তার অস্তিত্ব থাকতো? সিংহবামেরা সবার আগে লাভ দিত, এই বাংলাদেশের সিংহবাম না, সিংহবামেরা সবার আগে ৩ ফাল দিয়ে উঠতো। হিন্দুরা আরো বেশি ফাল দিত, সিংহবামেরা। মুসলমান বামেরা একটু পরে ফাল দিত, সিংহবামের আগে ফাল দিত। বাইতুল মোকাররমে মিছিল করার আগেই, তাদের পেটানোর আগেই এই বাংলাদেশের হিন্দু সিংহবাম, এমনকি কলকাতার সিংহবামেরা লাফালাফি করতো, কেন তুমি রমনা কালী মন্দিরের সামনে ভারতের পতাকা ধরেছো, এটা তো আমাদের দেশের পতাকা, তুমি কেন ভারতের পতাকা, এটা বেআইনি হয়েছে। কিন্তু এই যে চান তারা পতাকা নিয়ে যে দাঁড়াইলো বাইতুল মোকাররমের সামনে, বাংলাদেশের বাম সিংহবাম কেউ কথা বলে নাই, খুব কম ২-১ সমর্থক বলেছে, নেতারা এখনো বলে নাই। বিএনপি কোনো প্রতিবাদ করে না, জামাত তো করবেই না। এটা যে একটা অপরাধ। ঈদের পর আপনার চান তারা পতাকা নেয়, এতদিন ছিল ফিলিস্তিনি পতাকা না। আমি জানতাম যারা ফিলিস্তিনি পতাকা নিয়ে দাঁড়ায় তারা কিন্তু চান তারা পতাকা নিয়ে দাঁড়ানোর জন্য রেডি। আপনি নিশ্চয়ই থাকবেন, যাদের কপালেই দেখবেন ওই যে কাফিয়া, ওই যে দৃক শহীদুলের মতো, হামাসিদের মতো, ঘামাসিদের মতো কাফিয়া বান্ধে কপালে, এই লোকগুলো প্রত্যেকের হৃদয়ের মধ্যে পাকিস্তান আছে। আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা পার্টিকুলার ঘটনার প্রেক্ষিতে। আমার নিউজ ফিডে যখনই আমি যাই, আমি দেখতে পাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একটা চরম বেয়াদব ছেলে, তার কথাবার্তা। যদিও আপনার আমি ওই আসনে আরেকজন প্রার্থী যিনি মির্জা আব্বাস, আমি তো আর তার ভক্তও না, তার দলের অনুরাগীও না, কিন্তু ভাই আমার এতটা বয়সে আমরা আসলে দলমত নির্বিশেষে যে কোনো সময় আমরা আসলে যারা আমাদের একটু বয়সে বড় মুরব্বী, আমরা অনেক ভদ্র ভাষাতে কথা বলতে শিখেছি। হ্যাঁ, সেটা বিএনপি হোক বা অন্য পার্টি হোক, আমরা যেটা হয়েছে যে সামনাসামনি দেখা হলে, কথা হলে আমরা যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলতাম, বা পলিটিক্যালি আমরা অনেক কথাবার্তা বললেও আমরা খুবই রেসপেক্টের সাথে এক ধরনের একটা আচরণ করি বা করতাম, বা এখনো করি, ভবিষ্যতেও করব। আমি এই ছোট একটা, আমাদের এই নোয়াখালীর ভাষাতে বলে বইসা মাছ, এতটুকু, এটা ঢাল নাই তলোয়ার নাই, এই কি নাম, ডারবি নাসির পাটোয়ারি, এ দেখলাম মির্জা আব্বাসের ব্যাপারে, এর কাজই হচ্ছে মির্জা আব্বাসকে নিয়ে নানান ধরনের নোংরা কুরুচিপূর্ণ বক্তব্য করা। একটা বয়স্ক লোক, দীর্ঘদিনের রাজনীতি করেছেন তিনি, মুক্তিযোদ্ধা, তাকে সন্ত্রাসী, মাফিয়া, গড, মানে যা মন চায়। আচ্ছা, এদের এই যে এনসিপির এই যতগুলো আছে, এরা কি সবগুলো এরকম বেয়াদব? মানে এরা মনে হয় কোনো মুরব্বীদেরকে রেসপেক্ট করতে পারে না। মানে কাউকে নিয়ে একটু ভদ্র কথা বলা, একটু রেসপেক্ট দিয়ে কথা বলা এদের মনে রক্তেই নাই। এরা মনে করে যে এইটাই মনে একটা কুলনেস, যে মুরব্বীর সাথে এইভাবে কথা বলতে হবে, অভদ্র আচরণ করতে হবে। অথচ এই ছেলেটি যদি মির্জা আব্বাসকে নিয়ে ভদ্র ভাষাতে কথাবার্তা বলতো, রেসপেক্ট দেখাতো, আমার মনে হয় অনেক মানুষের রেসপেক্ট সেও আর্ন করতে পারতো। আমি এই ভিডিওটা করবার কারণ হচ্ছে যে আমি অনেকদিন ধরেই দেখছি, আজকে প্রায় সপ্তাহ 2-3 ধরে দেখছি যে তাকে মাফিয়া ডাকছে, তাকে আপনার সন্ত্রাসী, গুন্ডা, চাঁদাবাজ কি না ডাকছে। অথচ জোর জবরদস্তি করে এই পুরো জঙ্গি হামলা করে বাংলাদেশ দখল করেছে, এরা অন্যকে বলে চাঁদাবাজ। তো তুই কি রে ভাই, তুই কোত্থেকে? এটা তো কখনো দেখি নাই। একজন আমাকে বললো ও নাকি গ্রামীণ অফিসে চাকরি করতো, গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, এটা হচ্ছে ইউনুসের গেটিস এই এনসিপিতে ঢুকিয়ে দেওয়া। হঠাৎ করে একে আপনি কখনো দেখেছেন?
বাংলাদেশের কোন জায়গা থেকে কখনো দেখেছেন হঠাৎ করে আমি তাকে আবিষ্কার করলাম এ নাকি এনসিপির বড় নেতা, কোত্থেকে এলো কিভাবে হলো কোনো ধারণা নাই। শুধুমাত্র এই একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে একটা বয়স্ক একটা লোককে দিনের পর দিন অপমান করে যাচ্ছে, গালিগালাজ করে যাচ্ছে। আমি ভাই ওই মির্জা আব্বাসের ভক্তও না, অনুরাগীও না, কিন্তু ভাই একটা জিনিস যে বাবা মা শিখিয়েছে কার সাথে কিভাবে ভদ্র ভাষাতে কথা বলতে হয়, এই কারণে ভিডিওটা করলাম। খুব অবাক হলাম। আপনারা বলেন তো যে এই এনসিপি সবগুলোই কিরকম বেয়াদব? আপনারা এটা জবাব দেন।